নমস্কার বন্ধুরা, আমি অন্তরা। চলো শিখিতে তোমাদের স্বাগতম। আজ স্বামী বিবেকানন্দের চিঠির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই স্বামী বিবেকানন্দের সম্পর্কে কিছু তথ্য আমি তুলে ধরব। স্বামী বিবেকানন্দের জন্ম 1863 খ্রিস্টাব্দে। জন্মস্থান কলকাতার শিমুলিয়ায়। পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী। এবং স্বামীজির মৃত্যু 1902 খ্রিস্টাব্দে। এবং আমরা যে চিঠিটি পড়ব আজকে, তার মূল গ্রন্থ হল স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার 7ম খণ্ড, এবং এটি 360তম চিঠি। চিঠি শুরু করার আগে বলে রাখি, স্বামী বিবেকানন্দ আলমোড়া থেকে মিস নোবেলকে চিঠি লিখেছেন। সেই চিঠিটি তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে, আর আজকে আমরা সেই চিঠিটি পাঠ করব। চিঠির মূল বক্তব্য এটাই ছিল যে ভারতবর্ষের কল্যাণ সাধনের জন্য এবং ভারতীয় নারী জাতির সার্বিক উন্নয়নের জন্য মিস নোবেলের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন স্বামী বিবেকানন্দ এই চিঠির মধ্যে দিয়ে। তো চলো আমরা চিঠিটি শুরু করি পড়া এবং এর বিষয়বস্তু সম্পর্কে ভালো করে বোঝার চেষ্টা করি, আর আমি যতটুকু সম্ভব তোমাদের সাথে সেটা তুলে ধরার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আলমোড়া, 29 জুলাই 1897। তো এই চিঠিটি কোথা থেকে লেখা হয়েছে? আলমোড়া। এবং কত সাল? 1997 সালের 29 জুলাই। তো প্রথমেই লেখা রয়েছে কল্যাণীয়া মিস নোবেল, অর্থাৎ কল্যাণীয়া মিস নোবেলকে চিঠিটি লেখা হয়েছে। এবং এই কল্যাণীয়া মিস নোবেল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো তোমরা যদি তোমাদের বইয়ের পেছনে দেখো, এই পাঠ্য যেখানে তোমাদের চিঠিটি রয়েছে, সেই তার পেছনেই দেখবে উল্লেখপঞ্জি বলে একটি জায়গা রয়েছে। এখানে কয়েকজনের নাম আমরা পাবো, তাদের পরিচয় সম্পর্কে আমাদের পুরোটাই দেয়া রয়েছে। তো আমরা সেটা আলোচনা করব। তো প্রথমে মিস নোবেলের সম্পর্কে রয়েছে। তো মিস নোবেল সম্পর্কে যদি আমরা জানি, তাহলে সম্পূর্ণ নাম তার মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামীজির শিষ্যদের মধ্যে অন্যতমা এবং অগ্রগণ্যা। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এদেশে আসেন ও ভারতের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন। ভারতের স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে ও স্বাধীনতা আন্দোলনে তিনি অগ্রগণী ভূমিকাও নিয়েছিলেন। ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন তিনি, যা আজকে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত। তার লেখা উল্লেখযোগ্য বইগুলির মধ্যে কিছু হল দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, এবং পরে মিস নোবেল অর্থাৎ মিস মার্গারেট এলিজাবেথ নোবেলই পরবর্তীকালে ভগিনী নিবেদিতা হিসেবে খ্যাতি পেয়েছেন। তো তাকেই স্বামীজি এই চিঠিটি উল্লেখ করে লিখেছিলেন। স্টাডি 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 সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে স্টাডিকে মিস্টার E.T. স্টাডি স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত বা ইংরেজ অনুগামী। প্রথম জীবনে যখন ভারতে ছিলেন, তখন আলমোড়ায় তপস্যা করেন। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেছিলেন। স্বামীজি ইংল্যান্ডে বেদান্ত প্রচলন করেছিলেন এবং সেই বেদান্তে প্রচলনের জন্য এই স্টাডি সাহায্য করেছিলেন কাকে? স্বামী বিবেকানন্দ। তো স্টাডির কথাই এখানে বলা হয়েছে। তো স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, এটা কে বলছে? এটা স্বামীজি তার চিঠিতে বলছেন। এখানে যা যা কথা বলা হয়েছে সব স্বামীজিই বলেছেন, কারণ স্বামীজি নিজের চিঠিতে ভগিনী নিবেদিতার কাছে এই তথ্যগুলো পৌঁছে দিতে চেয়েছেন। তো স্টাডির একটা চিঠি তিনি পেয়েছেন এবং সেই কথাগুলো তিনি ভগিনী নিবেদিতা বা মিস মার্গারেট নোবেলকে বলছেন। তাতে জানলাম যে তুমি ভারতে আসতে আর সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। মানে
মিস মার্গারেট নোবেল ভারতে আসবেন। তো সেটি স্বামী বিবেকানন্দ কার চিঠি থেকে জানতে পেরেছে? স্টাডি। তিনি কিসের জন্য আসছেন? সবকিছু চাক্ষুষ দেখতে, মানে সব দেখতে এবং দৃঢ় সংকল্প নিয়ে তিনি এই ভারতবর্ষে আসছেন। কাল তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। আচ্ছা, এখানে আমরা আরও একটি নাম পাই, মিস মুলার। তো আমরা মিস মুলারকে সেটাও জেনে নেব। মিস মুলারের সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার। 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন। বেলুড় মঠ স্থাপনের কাজে তিনি অর্থ সাহায্য করেছিলেন, অর্থাৎ কিছু টাকা পয়সা দিয়ে বেলুড় মঠ স্থাপনে স্বামীজিকে সাহায্য করেছিলেন কে? এই মিস হেনরিয়েটা মুলার। তো মিস হেনরিয়েটা মুলারের কাছ থেকে স্বামীজি জানতে পেরেছে যে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে, মানে কার কর্মপ্রণালী? এটা মিস নোবেলের কর্মপ্রণালী জানতে পেরেছেন, তাতে এ পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকেই লিখি। তাই জন্য তাকে একটা চিঠি লিখে ফেলেছেন স্বামীজি। তোমাকে খোলাখুলি বলছি, অর্থাৎ মিস নোবেলকে, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাছে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। মানে স্বামীজির বিশ্বাস জেগেছে তার প্রতি যে ভারতের কাছে, অর্থাৎ মিস নোবেলের এক বিরাট ভবিষ্যৎ রয়েছেন ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তো ভারতের নারীদের জন্য কার প্রয়োজন? না, সিংহীর প্রয়োজন। কার মতো সিংহীর প্রয়োজন? মিস নোবেলের মতো সিংহীর প্রয়োজন। এবং তিনি মিস নোবেলকে সিংহীর সাথে তুলনা করেছেন। তিনি আরো বলেছেন যে পুরুষের চেয়ে একজন নারী এই নারী জাতিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। তাই স্বামী বিবেকানন্দের মিস নোবেলের প্রতি একটি ভবিষ্যৎ নজরে এসেছে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। তো স্বামী বিবেকানন্দ এখানে মিস নোবেলের আরো কিছু ব্যক্তিত্ব তুলে ধরেছেন। তোমার শিক্ষা, মানে তার শিক্ষা, তার এডুকেশন, ঐকান্তিকতা, মানে একান্তভাবে যে কাজ করার প্রবণতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা অর্থাৎ যে কাজটি যদি সে বলে যে হ্যাঁ করব, তো সেটা সে করেই ছাড়বে, সেই কাজটি করার যে দৃঢ়তা। সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য ঠিক সেই রূপ নারী। কেল্টিক রক্ত অর্থাৎ মিস নোবেল ভারতীয় নয়, তিনি আয়ারল্যান্ডের নিবাসী ছিলেন এবং সেখানকার নিবাসীরা ইউরোপীয় ভাষার বংশের শাখা থেকে এসেছিলেন। তো তাদের ভাষাটাকে বলা হয় কেল্টিক ভাষা। তাহলে কেল্টিক ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা, এবং মিস নোবেল কিন্তু আয়ারল্যান্ডের নিবাসী ছিলেন, তাই জন্য তাকে কি বলা হয়েছে? কেল্টিক রক্তের জন্য। তো এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীটাকে কেল্টিক বলা হয়, তাই জন্যই এখানে বলা হচ্ছে কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন নারী সমাজের বিকাশের জন্য। কিন্তু বিঘ্ন আছে বহু, কিন্তু বাধাও আছে অনেক। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্থ উল্লঙ্ঘ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পারবে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, ভয়েই হোক বা ঘৃণাতে হোক, তারা শ্বেতাঙ্গদের এগিয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। অর্থাৎ স্বামীজি বলেছেন যে তুমি যখন এদেশে আসবে তুমি অনেক কিছু দেখতে পারবে। এদেশে দুঃখ আছে, কুসংস্কারে ভরা ভারতবর্ষ আছে, দাসত্ব আছে এখানে। কারণ দাসত্ব, স্বামীজি যখন চিঠিতে লিখেছিলেন তখন আমাদের ভারতবর্ষ পরাধীনই ছিল। তখন
আমরা ঔপনিবেশিক অর্থাৎ ব্রিটিশদের শাসনাধীন ছিলাম। তো সেই সময়কার দুঃখ, কুসংস্কার এবং দাসত্বের কথা বলেছেন যে তুমি এগুলি সবই দেখতে পারবে। আর তুমি যখন আসবে এখানে, অর্ধ উল্লঙ্গ অসংখ্য নরনারী, অর্থাৎ তাদের পোশাক নেই, তুমি এরকম অনেক মানুষ দেখতে পারবে। তাদের জাতীয় স্পর্শ সম্বন্ধে বিকট একটা ধারণা হবে। মানে এখানে জাতি নিয়ে একটা জাতপাতের একটা ভেদাভেদ রয়েছে। ছোট বর্ণের মানুষ, উচ্চ জাতের মানুষ নিচু জাতকে স্পর্শ পর্যন্ত করে না, এরকম অনেক জিনিস তুমি দেখতে পারবে। ভয়েই হোক বা ঘৃণাতে হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। ভারতবর্ষের মানুষেরা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলতে পছন্দ করে, সেটা ভয়ে হোক বা ঘৃণাতে হোক। তারাও এদের খুব একটা পছন্দ করেন না। অর্থাৎ ইংরেজরা বা শ্বেতাঙ্গরা কৃষ্ণ বর্ণের মানুষদেরকে পছন্দ করে না। পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। পক্ষান্তরে অর্থাৎ তাই জন্য হয়তো তোমাকে যে শ্বেতাঙ্গরা আছে, যে অন্য যে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে, অর্থাৎ যে এদের পেছনে তুমি কেন সময় নষ্ট করছো, হয়তো তোমার এর পেছনে কোনো স্বার্থ লুকিয়ে আছে, এরকমটাও ভাবতে পারে। কারা ভাবতে পারে? শ্বেতাঙ্গরা এই জিনিসটা তোমাকে দেখে ভাবতে পারে। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্ম প্রধান। আমাদের ভারতবর্ষের জলবায়ুকে তিনি গ্রীষ্ম প্রধান বলেছেন। এদেশের প্রায় সব জায়গায় শীতই তোমাদের গ্রীষ্মের মতন। আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা বলছে। বলছে এখানে প্রধানত গ্রীষ্ম প্রধান, অর্থাৎ গরমটাই বেশি আছে। আর এই দেশে শীত, এদেশের যেরকম শীত, সেই সেই সেটা হচ্ছে তোমাদের দেশের গ্রীষ্মের মতো। আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা বইছে, অর্থাৎ দক্ষিণ দিক, ভারতের যে দক্ষিণ দিকটা, সেদিকটাতে সবসময় যেন আগুনের হলকা, মানে প্রচণ্ড গরম সেদিকটা। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাবার উপায় নেই। অর্থাৎ শহরের বাইরে কোথাও ইউরোপের সুখ স্বাচ্ছন্দ্য, মানে এখানে তুমি ইউরোপের কোনো আরাম তৃপ্তি এরকম কিছুই পাবে না। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। তুমি এই যে স্বামীজি একটা বিবরণ দিলেন ভারতবর্ষের, তারপরেও যদি মিস নোবেল এখানে আসতে চান, তাহলেও বা এখানে কাজ করার প্রবৃত্তি অর্থাৎ নিযুক্তি, তিনি যদি এই কাজে রত থাকতে পারেন, তাহলেও স্বামীজি তাকে ভারতবর্ষে আসার জন্য স্বাগত জানাবে বা জানাচ্ছেন। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমার সাহায্য করব। বলছে সর্বত্র যেমন, আমি সবখানে যেরকম, আমি সব জায়গাতে যেরকম আছি, আমি এখানেও ঠিক একই রকম থাকবো। তবু আমার যেটুকু প্রভাব আছে, আমি আমার যতটুকু আমার সামর্থ্য, আমি সেটুকু দিয়েই তোমাকে সাহায্য করব। সব সময় তুমি আমাকে পাশে পাবে, স্বামীজি তাকে আশ্বাস দিচ্ছেন। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয়ই জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। অর্থাৎ কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, অর্থাৎ তুমি কাজে প্রবৃত্তি হওয়ার, কাজে নাবার আগে তুমি বিশেষভাবে চিন্তা করো, ভাবো, তুমি সময় নাও। এবং কাজের পরে যদি বিফল হও, যদি এই কাজে তুমি বিফলও হয়ে যাও, অর্থাৎ তুমি যদি সেই সাকসেসটুকু না পাও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, যদি তোমার ভালো লাগে না, বিরক্তি আসছে, তবে আমার দিক থেকে তুমি নিশ্চয়ই জেনো যে আমাকে তোমার পাশে আমরণ পাবে। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমাকে পাশে পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগ করো আর ধর্মে থাকো। অর্থাৎ এই বেদান্ত ধর্ম স্বামীজির ধর্ম। স্বামীজি যে ধর্মটিকে প্রবর্তন করেছেন ইংল্যান্ডে, সেটা হচ্ছে বেদান্ত ধর্ম। তো সেই বেদান্ত ধর্মের অনুগামীর মধ্যে একজন হচ্ছে মিস নোবেল। তো বলছে যে তুমি এই ভারতের জন্য কাজ করো বা না করো, তুমি আমার দেয়া বেদান্ত ধর্ম ত্যাগ যদিও করে ফেলো, তাহলেও আমি তোমার সাথেই থাকবো। মরদ কি বাত হাতি কা দাঁত, মানে এখানে একটি প্রবাদের তিনি বলেছেন, অর্থাৎ মরদ কি বাত, পুরুষ জাতির কথা, হাতি কা দাঁত। হাতি কা দাঁত কেন?
হাতির দাঁত অনেক শক্ত হয়, তাহলে পুরুষ জাতির কথা কিসের মতো? হাতির দাঁতের মতো, হাতির দাঁতের মতো শক্ত। তো স্বামীজি তার প্রতিজ্ঞা, মানে তার কাছে যে স্বামীজি প্রতিজ্ঞা করছেন, ঠিক তার জন্য সেই তুলনাটি ধরে বলার জন্য এই প্রবাদ বাক্যটি এনেছেন, যে কখনোই সে তার হাত ছাড়বেন না বা সবসময় তাকে পাশে পাবেন। একবার বেরুলে আর ভিতরে যায় না। তো মারাত কি বাত যখন একবার বেরোবে তখন আর কখনো ভেতরে যাবে না, যেটা সে বলবে সেটা সে করবে। খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই। তিনি খাঁটি লোক, তার কথার কোনো নড়চড় নেই। এই আমার প্রতিজ্ঞা। স্বামীজি এটা প্রতিজ্ঞা করল। আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। বলছে আবার তোমাকে আমি একটু সাবধান করছি, এতটুকু কথা তো স্বামীজি বলল, আবার তাকে একটু সাবধান করছি। কি সাবধান করছে? তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। স্বামীজি তাকে বলছেন যে তোমার নিজের পায়ে দাঁড়াতে। কেন নিজের পায়ে দাঁড়াতে হবে? মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিয়ে চলবে না। বলছে মিস মুলার, মিস মুলারের কথা আগেই আমরা জেনেছি। বলছে তুমি মিস মুলারের কথা মতো চলবে না, তুমি নিজের পায়ে দাঁড়াও। স্বামীজি তাকে বলছেন। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী, আর দুনিয়াকে ওলট পালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুই প্রয়োজন নেই। মানে অর্থাৎ মিস মুলারের সম্পর্কে স্বামীজি একটি ধারণা জন্মেছেন, যেটি তিনি চিঠিটিতে লিখেছেন, যে স্বামীজির মুলারের পরিচয় যেটুকু ধারণা করতে পেরেছেন, যে মিস মুলার একজন চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে খুব ভালো মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে। মানে মিস মুলার বলতে পারি আমরা যে সে নিজেকে নিজে অনেক ভালো একজন মনে করেন। তিনি আজন্মা নেত্রী, তিনি নিজেকে সবসময় নেত্রী রূপে দেখেন, আর দুনিয়াকে ওলট পালট করে দিতে পারে, টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। তিনি টাকা ছাড়া অন্য কিছুই চেনেন না। তিনি তিনি এরকম তার তার এরকম ধারণা যে টাকা দিয়ে সব কিছু করা যায়। তো তাই জন্য স্বামীজি তাকে মিস মুলারের সম্বন্ধে জানিয়ে দিচ্ছেন। এই মনোভাব তার অজ্ঞাত সারি বারবার মাথা তুলেছে। মানে তিনি জ্ঞাত থাকুক আর অজ্ঞাত, মানে জেনে অজেনে, জানা অজানাতে তিনি সবসময় এই মনোভাব তার কাছে থাকবে, এবং দিন কয়েক কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, এবং তুমি তার সাথে যদি কিছুদিন থাকো তুমি তখনই বুঝতে পারবে যে তার সাথে তুমি মানিয়ে চলতে পারবে না। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটা বাড়ি ভাড়া নেবেন। মানে মিস মুলারের পরবর্তী সংকল্প, মানে পরবর্তী যে কাজটি তিনি করছেন বা করবেন, তার নেক্সট সংকল্প হচ্ছে তিনি এখানে একটা বাড়ি ভাড়া নেবেন, মানে কলকাতাতে। তোমারও নিজের জন্য এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদেরও জন্য। তিনি কার কার জন্য বাড়ি ভাড়া নিতে চাইছে? যে তোমার জন্যও নিতে চাইছে, এবং ইউরোপ এবং আমেরিকা থেকে যারা যারা আসছেন সেই বন্ধুদের জন্য মিস মুলার একটা বাড়ি নিতে চাইছেন কলকাতাতে। এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচয়। এখানে আবার স্বামীজি তাকে বলেছেন তার সহৃদয়তা এবং মানবিকতার পরিচয় দিয়েছেন মুলারের। কিন্তু তার মঠাক্ষ মঠাধ্যক্ষাসুলভ সংকল্পটি তুমি দুটি কারণে কখনোই সফল হবে না। অর্থাৎ তার যে মাঠের প্রধানার মতো, মানে মঠের প্রধানার, অর্থাৎ তার কাছে যে সবসময় যে আমি প্রধান, আমি নেতা, এই এই ব্যাপারটা স্বামীজির পছন্দ নয়। অর্থাৎ তার জন্য তিনি কখনো সফল হতে পারবেন না, স্বামীজি এটা মনে করেছেন। তার রুক্ষ মেজাজ, তার সবসময় একটা বদ মেজাজ থাকে, এবং অদ্ভুত অস্থির চিত্ততা, অর্থাৎ তিনি কখনো স্থির থাকতে পারেন না, সবসময় অস্থির হয়ে থাকেন। তাই স্বামীজির খুব একটা তাকে পছন্দ হয়নি। কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তাই জন্য তিনি মিস নোবেলকে সতর্ক করে দিচ্ছেন যে তুমি নিজের পায়ে দাঁড়াও, তুমি কারোর সাহায্য নেবে না। যার সামর্থ্য থাকবে সে এমনিতেই সফলভাবে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। মিসেস সোভিয়ার নারীকুলের রত্ন বিশেষ। তো এখানে আমরা একটা নতুন নাম পেলাম, মিসেস সোভিয়ার। মিসেস সোভিয়ার সম্বন্ধেও আমরা জেনে নেব।
ক্যাপ্টেন J.H. সোভিয়ারের স্ত্রী তিনি। স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ একজন অনুগামী, বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্বামীজির ইচ্ছা ও অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন এই মিস সোভিয়ার। তিনি বহু বছর মায়াবতী এবং শ্যামলাতালে বাস করেন। রামকৃষ্ণ সংঘে মাদার নামে পরিচিত ছিলেন। 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সোভিয়ার মৃত্যু হয়। তো সেই মিস সোভিয়ার নারীকুলের রত্ন বিশেষ, তার নারীকুলের রত্ন কাকে বলা হয়েছে? মিসেস সোভিয়ার। এত ভালো, এত স্নেহময়ী তিনি। সোভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না। অর্থাৎ বলছে যে এই মিসেস সোভিয়ার এবং যে সোভিয়ার দম্পতি আছে, অর্থাৎ সোভিয়ার দম্পতি তারাই একমাত্র ভারতীয়দের ঘৃণা করে না। আচ্ছা, মিস সোভিয়ার দম্পতি হলেন ক্যাপ্টেন J.H., যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, মিসেস সোভিয়ার, ক্যাপ্টেন J.H. সোভিয়ার এবং তার স্ত্রী মিসেস সোভিয়ার কথা বলা হয়েছে এখানে। মিসেস সোভিয়ার প্রসঙ্গে আমরা পড়লাম এইমাত্রই, এবং স্বামীজির ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে সোভিয়ার দম্পতি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছেন। 1900 খ্রিস্টাব্দে মায়াবতীর ক্যাপ্টেন সোভিয়ারের মৃত্যু হয় এবং সেই সোভিয়ার দম্পতি কখনো ভারতবাসীকে ঘৃণা করেনি, সেটাই বলেছেন স্বামীজি। এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না, অর্থাৎ স্টাডিও সেই দলের মধ্যেই পড়ে। স্টাডিও ভারতবাসীকে কখনোই ঘৃণা চোখে দেখেনি। একমাত্র সোভিয়াররাই আমাদের ওপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেনি। অর্থাৎ সোভিয়াররা আমাদের দেশে মুরব্বিয়ানা, অর্থাৎ তারা আমাদের ওপর কর্তৃত্ব বিস্তার করতে আসেনি। কিন্তু তাদের এখনো কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো, অর্থাৎ তারা কি করবে তাদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী এখনো নেই। কিন্তু তুমি যদি আসো, তাহলে তুমি এই ভালো মানুষদের সাথে একটু তাদেরকে সহকর্মী রূপে তুমি পেতে পারো, এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে, এবং এতে করে তোমাদের দুজনেরই সুবিধা হবে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। কিন্তু আবার স্বামীজি তাকে বলে দিচ্ছেন যে তাও আমি চাইবো যে তুমি নিজের পায়ে দাঁড়াও, কারো সাহায্য ছাড়া। আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলেলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারতে পরিভ্রমণে আসছেন। অর্থাৎ আমেরিকার সংবাদে জানলাম আরও দুজন এই ভারতবর্ষে পরিভ্রমণ অর্থাৎ ভ্রমণের জন্য আসছেন। কে কে? মিস ম্যাকলেলাউড এবং বস্টনের মিসেস বুল। তাহলে এদের সম্পর্কে আমরা জেনে নেব। মিস ম্যাকলেলাউড হলেন, সম্পূর্ণ নাম তার মিস জোসেফাইন ম্যাকলেলাউড। স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশের প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে তিনি অন্যতম। তিনি সবসময় স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন। তার জীবন স্বামীজির চিন্তা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিল। স্বামীজি তাকে জো বলে ডাকতেন। তিনি বেলুড় মঠে এসেছেন বহুবার। এবং আরও একটা নাম আমরা জেনেছি, মিসেস বুল। এই মিসেস বুলের সম্পূর্ণ নাম হচ্ছে সারা বুল। তিনি নরওয়ের নিবাসী। স্বামীজির শিষ্যা তিনি। অনেক চিঠিতে স্বামীজি তাকে মা বা ধীর মাতা বলে সম্বোধন করেছেন। তিনি বেলুড় মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেছিলেন। তো তারা ভারতে পরিভ্রমণের জন্য আসছেন। মিস ম্যাকলেলাউডকে তুমি লন্ডনে দেখেছ সেই পারি ফ্যাশনে। পারি ফ্যাশন অর্থাৎ এখানে প্যারিসকে বোঝানো হয়েছে। প্যারিস, ফ্রান্সের রাজধানীকে প্যারিস বোঝানো হয়েছে। পারি ফ্যাশন অর্থাৎ প্যারিসের যে ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলা, অর্থাৎ প্যারিসের যে পোশাক পরিহিতা মানে পরেছিলেন যে মহিলাটি, তিনি হচ্ছেন কে? এই ম্যাকলেলাউড, মিস ম্যাকলেলাউড। মানে মিস নোবেল আগেই
মিস ম্যাকলেলাউডকে দেখেছেন, তো স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই প্রসঙ্গটি এসেছে যে পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি হলেন মিস ম্যাকলেলাউড। মিসেস বুলের বয়স প্রায় 50 এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথে একঘেয়েমি দূর হতে পারে। অর্থাৎ স্বামীজি এটাই বোঝাতে চেয়েছেন যে তুমিও আসছো, তারাও আসছে, তো তোমরা যখন আসবে, আগে তো এত বিমানের ব্যবস্থা ছিল না, এরোপ্লেনের ব্যবস্থা ছিল না, তো আগে জাহাজে করে আসতে হতো। জাহাজের রাস্তাটা অনেকটা দীর্ঘ হয়, সেখানে অনেক অনেক দিন থেকে তারপরে এক দেশ থেকে আরেক দেশে আসা হয় এবং সেই তাই সেখানে তার যাতে একঘেয়েমিটা না হয়, তাই সেই একঘেয়েমিটা দূর করার জন্য স্বামীজি তাকে উপদেশ দিয়েছেন যে তুমি তাদের সাথে সংযুক্ত হও এবং তোমরা সবাই মিলে একসাথে আসো, তাহলে তোমাদের এই একঘেয়েমিটা দূর হতে পারে। মিস্টার স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত একটা চিঠি পেয়ে সুখী হয়েছে। তো স্বামীজি আবার লাস্টে আবার মিস্টার স্টাডির কথা এনেছেন, বলেছেন যে আমি মিস্টার স্টাডির কাছ থেকে একটা চিঠি পেয়েছি, তবে সেটা পেয়ে আমি সুখী হয়েছি, কিন্তু চিঠিটা বড় শুষ্ক এবং প্রাণহীন। অর্থাৎ চিঠিটা যেদিন পেয়েছেন সেটা বড় শুকনো এবং প্রাণহীন, তার মধ্যে যেন মনে হচ্ছে কোনো প্রাণ নেই, মানে এতটা পড়ে তার ভালো লাগেনি। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। মানে লন্ডনে মিস্টার স্টাডি একটি কাজের সংকল্প নিয়ে গেছিলেন, সেই সংকল্প তার ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতাটাই চিঠিটির মধ্যে ছিল, তার জন্য স্বামীজি কাছে সেটা শুষ্ক এবং প্রাণহীন বলে মনে হয়েছে। তো সর্বশেষে বলেছেন অনন্ত ভালোবাসা জানবে ইতি সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ। সদা ভগবত অর্থাৎ ঈশ্বরের কাছে সমর্পণ করা, বিবেকানন্দ। ব্যাস, আজকের ক্লাসটি এতটুকুই ছিল, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের মনে হয় অন্য কোনো রকম ভিডিও তোমরা দেখতে চাও, তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি অবশ্যই চেষ্টা করব সেটা তোমাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ।